বিশেষ একটি দেশকে খুশি করতে সরকার জুলাই জাদুঘর থেকে অনেক উপাদানই গায়েব করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার দাবি, একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকে জাদুঘর থেকে গায়েব করা হয়েছে। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জ্বালানির সংকট নিরসনে ব্যর্থ বলেই মিথ্যে তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, বিদ্যুৎ জ্বালানি সংকটের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় ঐক্যের লং মার্চ বাস্তবায়ন নিয়ে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে জোটের শীর্ষ নেতারা। আল্লামা মামুনুল হক বৈঠক শেষে লং মার্চের রোডম্যাপ ও দিক নির্দেশনা তুলে ধরেন জোটের নেতারা। টোটাল আন্দোলনের ধারাবাহিক একটা আন্দোলনের কর্মসূচি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। 11 দলের ডাকা লং মার্চে জুলাইয়ের মতো সবাই অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে, দেশে নিরাপত্তা নেই, ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকরা সেই সার সংকট ভুগতেছে। এবং এই যখন দেশের সার্বিক পরিস্থিতি আমরা দেখছি, সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন্নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনারে অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার থেকে সরে এসে 15 বছরের ফেসিবাদী কাঠামোর পথেই হাঁটছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। অপকর্ম করে পালিয়ে গেলে কেউ আর দেশে ফিরে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আর দুনিয়ার ইতিহাস বলে, একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় হবার কথা রয়েছে আজ। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ সোমবারের কার্যতালিকায় মামলাটি প্রথমে রয়েছে। এর আগের গত বৃহস্পতিবার আসামিদের ডেথ রেফারেন্স আপিল শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই দিন ঠিক করে। রায়ের দিন নির্ধারণ করায় সন্তোষ জানিয়েছেন নুসরাতের মা শিরিন আক্তার। নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও ন্যায় বিচার বজায় থাকবে বলে আশা করেন তিনি। 2019 সালের 27শে মার্চ সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনে নুসরাত। এরপর ওই বছরের 6 এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নুসরাতের মৃত্যু হয়। আমি উচ্চ আদালত আশাবাদী, আমি বিচার হবো ইনশাল্লাহ। এমনকি আমার ছেলেদের নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা যেন বর্তমান সরকারে আমাদের দিকে তাকায়। এই ঘটনা যখন ঘটে তখন আমি মাদ্রাসার দায়িত্বে ছিলাম। আমি তার 2 বছর পরে এই মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে ব্যাংকের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হই। নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইয়াছে। বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেয় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে মাদকাসক্ত 2 তরুণ। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করে। সন্দেহভাজন হিসেবে আটকের পর মাদকাসক্ত সিদ্ধার্থ ও মুগ্ধ পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে 4 জনকে হত্যার পর ওই বাড়িতেই শুক্রবার দুপুর পর্যন্ত ছিল তারা। দর্শক, এ বিষয়ে জানাচ্ছেন শাহ বায়েজিদ আহমেদ।
রংপুর নগরীর কামাল কাসনা এলাকার এই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। দুদিন ধরে বাড়ির মূল ফটক বন্ধ থাকায় সন্দেহ করেন প্রতিবেশীরা। শনিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তালা ভেঙে বাড়িতে ঢোকার পর সবার ঘরে পাওয়া যায় পঞ্চম শ্রেণীর শিশু প্রিয়মের মরদেহ। সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তীকে। ছাদ থেকে উদ্ধার হয় গণপতি চক্রবর্তীর মরদেহ। তালাবদ্ধ ঘরে এলোমেলো জামাকাপড়, আসবাব, আলমারি দেখে প্রাথমিকভাবে ডাকাতি হিসাবে সন্দেহ করে পুলিশ। শান্তিপূর্ণ নগরীতে এই হত্যাকাণ্ডে উত্তাল হয় রংপুর। মানববন্ধন, বিক্ষোভ করে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধন ও বিক্ষোভ করে। এদিকে সকালেই এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হয় সিদ্ধার্থ, মুগ্ধ সহ 3 জন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। গত 3 মাসে প্রায় 2000 মাদক সেবী, মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করেছে। পরে গণমাধ্যমে মুখোমুখি হন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার নিজের বাড়িতেই ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় প্রথমে গণপতি ও পরে তার পরিবারের 3 জন সদস্যকে হত্যা করা হয়। উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করেন। তিনি আরো জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ওই বাড়িতেই ছিল হত্যাকারীরা। সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরে হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধেক কামড় দেওয়া রয়েছে। এই ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ার পর বিচারিক কার্যক্রম শেষ করে দ্রুত সাজা নিশ্চিত করার দাবি তুলেছেন এলাকাবাসী। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। বরিশাল বিভাগে 958টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণের তালিকায়। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয় ভবন নির্মাণের 25 বছরের মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদানও। ঝরে পড়ছে শিক্ষার্থীরা। বিধান সরকারের প্রতিবেদন। স্কুল ভবনের পলেস্তরা প্রায় খসে পড়ায় আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষের সংকট আর পরিবেশ স্যাঁতস্যাঁতে হওয়ায় পাঠে মন বসে না তাদের। এসব কারণে স্কুলে কমেছে শিক্ষার্থীর সংখ্যা। ভয় লাগে যদি উপর থেকে সিমেন্ট ভেঙে ভেঙে পড়ে, মানে উপর দিয়ে সব ভেঙে পড়ে, তখন আমরা স্যারেদের কাছে বলি, স্যারেরা আবার অন্য সিটের কাছে যেতে বলে। এটাই সমস্যা হয়, মনোযোগ দিতে পারি না। নির্মাণের মাত্র 25 বছরের মাথায় আমানতগঞ্জের এনায়েতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি 2023 সালে ভেঙে পড়ে। এতে আহত হয় শিক্ষার্থীরা। একইভাবে নির্মাণের 24 বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আদর্শ মাতৃমন্দির বিদ্যালয়, কিন্তু বিকল্প ব্যবস্থা নেই বলে সেখানে পাঠদান চলছে। ভবনটি তৈরি হয়েছিল 1995 সালে এবং 5-7 বছর ধরেই এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। 23 সালের অক্টোবরে ভবনটি ভেঙে যায়, কিন্তু তার আগে থেকেই ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। ভবনগুলো অল্প সময়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নির্মাণ কাজের ত্রুটির কথা তুললেন প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক। যে পরিমাণ মজবুত হওয়া দরকার, যে পরিমাণ টেকসই হওয়া দরকার, সেটাও হয় না, যার জন্য এই অল্প সময়ের মধ্যে এত পরিমাণ স্কুল ঝুঁকিপূর্ণের মধ্যে চলে এসেছে। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডির প্রকৌশলী কথা বলতে রাজি হননি। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, শুধু নির্মাণ ত্রুটি নয়, এর সাথে পরিবেশগত কারণও জড়িত। ন্যাচারাল কোনো কারণে আনইভেন সেটেলমেন্ট হয়, তাহলে আসলে এইটার মানে হচ্ছে গিয়ে দেখা যাবে একটা অংশ তো বা মানে হঠাৎ করে বেশি সেটেলমেন্ট হয়ে গেল, তখন কিন্তু হচ্ছে গিয়ে ভবনটা মানে পুরো স্ট্রাকচারে তখন একটা ইমব্যালেন্স তৈরি হয়। বরিশাল বিভাগে 6243টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে 958টি ভবন ঝুঁকিপূর্ণের তালিকায়। এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত পুনর্নির্মাণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিধান সরকার, 71,
বরিশাল। সিরাজগঞ্জে অস্তিত্বহীন চালের কল পাচ্ছে সরকারি চাল সরবরাহের বরাদ্দ। সেসব চালের কলের নেই কোনো সাইনবোর্ড, বয়লারের অস্তিত্ব। তবুও ভুয়া লাইসেন্স দেখিয়ে চালের বরাদ্দ পেয়ে যাচ্ছে তারা। লোকজনের অভিযোগ, খাদ্য কর্মকর্তাদের যোগ সাজশে বছরের পর বছর ধরে এভাবেই কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সৌরভ সেমি অটো রাইস মিল। বছরের পর বছর সেখানে কোনো কার্যক্রম নেই। অনুসন্ধানে গিয়ে কোনো সাইনবোর্ডও পাওয়া যায়নি। অথচ এই চাল কলটির নামে বছরে ৬২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ওনারা দেখে যায়, আমি তো আর বরাদ্দ আমি আনতে পারি না, ওখান থেকে দেয় আমরা পাই। খালি আমি একা তো না, প্রত্যেকেই। আপনি খোঁজ নিয়ে দেখেন কতগুলো মিল আছে, প্রায়গুলোই এটা সামথিং চলে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লুৎফা সেমি অটো রাইস মিল এবং অমর সেমি অটো রাইস মিল নামে আরও ২টি চালকল দীর্ঘদিন আগে বন্ধ হয়েছে। অথচ 4টি লাইসেন্স দেখিয়ে চাল বরাদ্দ আনা হচ্ছে। আমাদের রায়গঞ্জে 144টা চাউল কল আছে। এই চাউল কলগুলা অধিকাংশ চাউল কলগুলাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের কথা হলো যে এই পরিত্যক্ত চাউল, বন্ধ চাউল কলগুলা অর্থের বিনিময়ে বরাদ্দ পাচ্ছে। যে সরকারের কাছে আমাদের দাবি, এগুলার বিরুদ্ধে সঠিক একটা ব্যবস্থা নেওয়া হবে। আর আমি মনে করি বরাদ্দ সব নেওয়া নিতে কোনো রকমের কোনো কাজকর্ম করতেছে না। বাংলাদেশ সরকারের কাছে আবার বিনীত অনুরোধ, তারা যাতে এটা সুস্থ তদন্ত করে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য মতে চলতি মৌসুমে রায়গঞ্জ উপজেলার প্রায় ১৩৭টি চাল কলে ১৮,২০০ মেট্রিক টন চালের চুক্তি হয়েছে। তবে এগুলোর মধ্যে ৭০ থেকে ৭৫টি মিলের অস্তিত্বই নেই। অনিয়মের অভিযোগ স্বীকার করে খাদ্য পরিদর্শকদের গাফিলতির কথা জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ইন্সপেক্টররা এসে ওনারাও প্রতিবেদন দিচ্ছে, এগুলো ঠিক আছে, এটা ঠিক আছে, ওইভাবে তারপর তালিকাটা গেছে। আমি তো 50%-এর বেশি বাদ দিয়ে দিছি। যদি চাকরি থাকতো আরো বাদ দিয়ে দিতাম এবার। আর এগুলো আমার দেওয়া না, লাইসেন্স দেওয়ার অধিকার আমার নাই বা সুপারিশ করার অধিকার না। এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানায়, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন বন্ধ আছে কিনা সেটা আমরা জানা নাই, কিন্তু আমরা যখন বরাদ্দ দিছি, যখন সার্ভে করছি, তখন মিল সচল ছিল এবং চালু ছিল। আমরা সেটা দেখেই বরাদ্দ দিছি। তো সুতরাং এটা যদি হয়ে থাকে, আপনারা যদি পরে আমরা আবার ইনভেস্টিগেট করব। চলতি 2025-26 অর্থ বছরে ব্যুরো সংগ্রহে 9টি উপজেলায় 265 কোটি টাকার চাল ক্রয়ে বরাদ্দ দিয়েছে সরকার। শাকিলা সিথি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।